করার ক্ষেত্রে যে মূল সমস্যাটা আমরা ফেস করি, একটা কনফিউশন আমাদের ক্রিয়েট হয়, সেটা হচ্ছে গড় সরণ। তোমাদের আশেপাশে যদি কোনো পেন্সিল অথবা স্কেল বা লাঠি টাইপ কোনো একটা জিনিস থাকলেই হলো, এটা যদি ভারসাম্য করবো অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় আমরা একটা আঙুল দিয়ে চেক করে যে কোন জায়গায় অ্যাকচুয়ালি এই স্কেল বা কলম বা পেন্সিল বা যাই হোক ভারসাম্য করে। ঠিক আছে, পয়েন্টে লাঠির বিভিন্ন পয়েন্টে দেখে চেক করবো যে এই কোন পয়েন্টে একে বলবো এই যে দেখো কি হয় যে যেই পয়েন্টে ধরলে কিন্তু ভারসাম্য থাকে। ঠিক আছে, তো ধরো আমরা প্রথমত এই হাতটা আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আজকের স্পেশাল লেকচারে। আজকের লেকচারটা আমাদের এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশন এই 3 লেভেলের জন্যই সমভাবে ইম্পর্টেন্ট এই লেকচারটা। কেননা এই লেকচারটা হচ্ছে সবার জন্যই আছে অ্যাকচুয়ালি, এবং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে কুয়া খালি করা সংক্রান্ত সমস্যা। এইটা সবারই আছে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে, এবং এইটা মানে অনেকে বোঝে না চ্যাপ্টারটাকে, মানে এই কনসেপ্টটাকে অ্যাকচুয়ালি বোঝে না। তো আজকে আমরা এইটাকেই ক্লিয়ার করার চেষ্টা করবো এবং কোর বেসিক থেকে যাব, দেন আস্তে 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 গিয়ে আমরা কোর বেসিকটা কমপ্লিট করে দেন আমরা একটা শর্টকাটের মাধ্যমে খুবই ইজিলি কনসেপ্টটাকে শেষ করব, এবং আশা করি আজকের পরে এইটার বস হয়ে যাবে। তো আজকে আমরা শুরু করছি লেকচারটা। তো শুরু করা যাক আজকে এই লেকচার। তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে যে মূল সমস্যাটা আমরা ফেস করি, একটা কনফিউশন আমাদের ক্রিয়েট হয়, সেটা হচ্ছে গড় সরণ। গড় সরণ একটু নামটা একটু মনে হইতে পারে যে এইটা জিনিসটা কি, গড় সরণ মানে নর্মাল সরণ, মানে এটা একটা সরণ, এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এই গড় সরণ কি বোঝাচ্ছে? ধর অনেকগুলো সরণ একসাথে ঘটছে, তো এটা আমরা গড় হিসাব করতেছি। ঠিক আছে, অনেকগুলো সরণ একসাথে করছে, আমরা অনেকগুলো সরণ নিতে যাচ্ছি না, একটা স্পেসিফিক সরণ নিতে যাচ্ছি, এটা হচ্ছে গড় সরণ। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা বলছি যে এই জায়গাটার মধ্যে আমরা কেন গড় সরণ হিসাবটা করব, এটা আমার জানা ইম্পর্টেন্ট, এবং এটা কিভাবে হিসাব করতে হয়। আচ্ছা, এটা আমরা অ্যাকচুয়ালি এখন দেখব। ধরো আমরা অ্যাকচুয়ালি কুয়া খালি করার ক্ষেত্রে কি করি, কুয়াটাকে আমরা খালি করি, সম্পূর্ণ খালি করি। এই ক্ষেত্রে এইখানে একটা কণা থাকে তার কুয়ার মধ্যে পানির কণা, এখানে একটা কণা থাকে পানির কণা, তারপর ধরো এখানে একটা পানির কণা থাকে, তারপর ধরো একবার নিচে এই জায়গায় একটা পানির কণা থাকে, থাকে না? আচ্ছা, তো এইগুলার দেখো যদি আমরা যদি সরণ ঘটাই, মানে উপরের দিকে উঠানো শুরু করা হয়, তখন এই উপরের কণাটা এইখান থেকে জাস্ট এইখান পর্যন্ত উঠে, দেখতে পাচ্ছ? আবার এই কণাটা এখান থেকে এই পর্যন্ত উঠে, এই যে কণাটা এটা এখান থেকে এই পর্যন্ত উঠে। ঠিক আছে, তারপর লাস্ট একবার নিচের যে কণাটা আছে সেটা কি করে, এখান থেকে এই পর্যন্ত উঠে। এখানে দেখো তো ইন্ডিভিজুয়াল একটা কণা স্মরণ করতেছে না, অর্থাৎ পানি একটা অসম স্মরণ করতেছে, এই কণার জন্য একরকম, এই কণার জন্য একরকম, এই কণার জন্য একরকম। অর্থাৎ এখানে কি হইতেছে অ্যাকচুয়ালি, পানির এখানে কি ঘটতেছে অ্যাকচুয়ালি আমাদের দেখো তো, এখানে ঘটতেছে অ্যাকচুয়ালি আমাদের পানির কণার অসম সরণ, পানির কণার অসম সরণ। তো এই অসম সরণটা তো আমাদের নিতে পারবো না, কারণ আমরা এখানে কোটি কোটি কণা আছে পানির। ঠিক আছে, এই এত তো সরণ ইন্ডিভিজুয়াল নেওয়া সম্ভব নয়। তো এই কারণে আমাদের একটা স্পেসিফিক একটা সরণ লাগবে। ঠিক আছে, এইখান থেকে অ্যাকচুয়ালি আমাদের গড় সরণের হিসাবটা করতে হয়, গড় সরণের হিসাবটা করতে হয়। তো গড় সরণ মানে কি অ্যাকচুয়ালি, মানে হচ্ছে তোমার সবগুলো সবগুলো কণার সবগুলো কণার একই রকম সরণ, একই রকম
সরণ। একদম সিম্পল না ব্যাপারটা? ঠিক আছে, তো আমরা এখন বুঝে নিলাম যে ঘর্ষণটা কেন হিসাব করতে হয়। আচ্ছা, এটা এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার। এখন হিসাবটা কিভাবে করব? আচ্ছা, হিসাব করা যাক, হিসাব করা হয় হচ্ছে তোমার ভর কেন্দ্র থেকে। ঘর্ষণ হিসাবটা করা হয় অ্যাকচুয়ালি ভর কেন্দ্র থেকে। ভর কেন্দ্র থেকে মানে কি? ভর কেন্দ্র থেকে কেন হিসাব করব? আচ্ছা, ভর কেন্দ্র থেকে কেন হিসাব করব? দেখো, আমাদের একটা নির্দিষ্ট পয়েন্ট লাগবে, আমাদের একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আমাদের হিসাব করতে হবে, এটা আমরা বুঝছি। ঠিক আছে, একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে হিসাব করতে হবে। ঘর্ষণ মানে কি? ঘর্ষণ যাই হোক, আমাদের একটা নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে আমাদের হিসাবটা করতে হবে। তো এই পয়েন্টটাকে আমরা ধরে নিলাম যে ভর কেন্দ্র। ভর কেন্দ্র জিনিসটাকে অ্যাকচুয়ালি, ভর কেন্দ্র হচ্ছে পানি। ধরো আমরা এখানে কি কি করতেছি? পানি নিয়ে কাজ করতেছি। তো পানির সমস্ত ভর, পানির সমস্ত ভর যেই পয়েন্টে পয়েন্টে কেন্দ্রীভূত থাকে, কেন্দ্রীভূত থাকে, সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই ভর কেন্দ্র। ঠিক আছে, আর এইটাই হচ্ছে আমাদের মূল রিজন যে আমরা ভর কেন্দ্র থেকে হিসাবটা করি। কারণ দেখো, যেখানটা যেই পয়েন্টটার মধ্যে আমাদের পুরো পানি সমস্ত ভর আছে, ঠিক আছে, তো সেইখান থেকে যদি আমরা হিসাব করি, অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালি সরণ হিসাব করলেও অ্যাকচুয়ালি আমাদের সেম ব্যাপারটাই আসবে, কারণ পুরো পানির ভরটা ওই ভর কেন্দ্রেই আছে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি প্রুভড। ঠিক আছে, এখন হচ্ছে ভর কেন্দ্র জিনিসটা কি? আচ্ছা, চলো এটা নিয়ে আমরা একটু ধারণা নেই। ভর কেন্দ্র ইংলিশে বলা হয় এটাকে সেন্টার অফ মাস। তো এইটা হচ্ছে যে আমি সংজ্ঞা দিই, সংজ্ঞা দিয়ে স্টার্ট করি। ধরো ভর কেন্দ্র, ধরো দুইটা সংজ্ঞা দেওয়া যায় তার মধ্যে। এর একটা সংজ্ঞা দেওয়া যায়, অথবা একটু আগে আমরা যেটা দেখে আসছি, অর্থাৎ কি, যে পয়েন্টে, যে পয়েন্টে কোন বস্তুর সমস্ত ভর বিদ্যমান থাকে, কোন বস্তুর সমস্ত ভর বিদ্যমান, দ্যাটস ইট। ঠিক আছে, এখন এটা বোঝায় কি শেষ? না, আমরা অ্যাকচুয়ালি জিনিসটাকে একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব। তোমাদের আশেপাশে যদি কোনো পেন্সিল অথবা স্কেল বা লাঠি টাইপ কোনো একটা জিনিস থাকলেই হলো, ঠিক আছে, যে কোনো একটা জিনিস থাকলেই হলো, পেন্সিল বা স্কেল, যেটাকে ভারসাম্যে রাখা যায় অ্যাকচুয়ালি। ধরো কোনো একটা কলম বা স্কেল, এটাকে তুমি ভারসাম্য করবো অ্যাকচুয়ালি, আমরা এটাই করবো অ্যাকচুয়ালি। দেখো, আমরা ধরো একটা লাঠি নিলাম, আমাদের এখানে মানে অন্য কিছু নেওয়ার অপশন নাই, ধরো আমরা এরকম একটা লাঠি আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, এটা একটু ফিল করে দিই, তাহলে একটু রিয়েলিস্টিক লাগবে। হ্যাঁ, তো আমরা এরকম একটা লাঠি নিলাম, বুঝছো? এখন আমাদের, আমরা অ্যাকচুয়ালি এই লাঠির উপর বিভিন্ন জায়গায় আমরা একটা আঙুল দিয়ে চেক করবো যে কোন জায়গায় অ্যাকচুয়ালি এই স্কেল বা কলম বা পেন্সিল বা যাই হোক ভারসাম্যে থাকে। ঠিক আছে, তোমরা ধরো আমি একটা হাত এঁকে ফেলি, যদিও আমার আর্ট স্কিল অত ভালো না। আচ্ছা, এটা একটা ধরো হাত, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক একটা হাত হয়েছে আর কি। তো এই হাতটাকে আমরা আমরা বিভিন্ন পয়েন্টে, লাঠির বিভিন্ন পয়েন্টে দেখে চেক করব যে এই কোন পয়েন্টে আমরা ভরকেন্দ্র পাই। ঠিক আছে, এটা কিভাবে বুঝবো? এই যে দেখেন কি লেখা আছে, যে যেই পয়েন্টে ধরলে বস্তু ভারসাম্যে থাকে। ঠিক আছে, তো ধরো আমরা প্রথমত এই হাতটা, এই আঙুলটা একবারে এই কলমের ধরো কোনায় ধরলাম। ধরো একটা কোনায় ধরো, এরকম একটা কোনায় এই হাতটাকে ধরো। দেখো তো মানে ভারসাম্য করতে পারছো? পড়ে গেছে না? দেখো, চেক করো, চেক করতে হবে। তারপর ধরো তুমি এই পয়েন্টে ধরলা,
পড়ে গেছে, এখনো পড়ে গেছে। এই পয়েন্টে ধরলাম, এখনো সেম ঘটনা করছে, পড়ে গেছে। একটু এদিকে ধরো, পড়ে যেতেছে বাট একটু ভারসাম্য আসার চেষ্টা করতেছে। এখন এই যে এই পয়েন্টটায় ধরো একবার, আটকে গেছে, একটু চেষ্টা করলে আটকে যাবে, মানে একটা পয়েন্টে কি আটকে যাবে। ঠিক আছে, এই যে আমরা একটা পয়েন্ট পাইছি, এই যে এই পয়েন্টটা যেখানে গিয়ে আমরা এই পুরো লাঠিটাকে ভারসাম্য করতে পারছি, অ্যাকচুয়ালি আমাদের এই পয়েন্টটা, এটাই হচ্ছে আমাদের ভর কেন্দ্র। ঠিক আছে, কারণ কি, কারণ আমরা এই পয়েন্টেই, এই পয়েন্টে যদি ধরি আমরা, এই পয়েন্টে বস্তুকে ধরলেই, বস্তুকে ধরলেই বস্তু ভারসাম্যে থাকে, ভারসাম্যে থাকে। আচ্ছা, তা আমাদের ভরকেন্দ্র নিয়ে আরো অনেক কনসেপ্ট আছে, বাট আমাদের কুয়া সংক্রান্ত পানি সমস্যা যতটুকু ভরকেন্দ্র নিয়ে আমাদের জানা দরকার ততটুকু আমরা জানবো। ধরো এখন আমাদের কুয়া সমস্যা মানে কিসের ভরকেন্দ্র লাগবে, পানির ভরকেন্দ্র। আচ্ছা, পানির ভরকেন্দ্র কি হিসাব করতে হয় সেটা আমরা একটু দেখি। পানির ভরকেন্দ্র কোথায়? আচ্ছা, এই হচ্ছে ধর একটা পাত্র বা কুয়া যাই বলো, এই কুয়ার ভরকেন্দ্রটা কোথায় অবস্থিত সেটা আমি নির্ণয় করবো অ্যাকচুয়ালি। তো পানির ভরকেন্দ্র কোথায়, আমরা ভরকেন্দ্র কি জানি যে যেখানে ভারসাম্য থাকে, অর্থাৎ যেখানে আমি যদি বলি যে কোন জায়গায়, যদি আমি বলি কোন জায়গায় কুয়ার ভরকেন্দ্র পাওয়া যায়, তুমি কি বলবা? যেখানে, যেখানে পানি ভারসাম্যে থাকে, পানি ভারসাম্যে থাকে, এটা বলো তুমি। আচ্ছা, বুঝলাম। এবার কিন্তু এখানে একটা কাহিনী আছে, যে পানি তো নড়াচড়া করতেছে। ঠিক আছে, পানি তো অসীমভাবে একটা পরিবর্তনশীল আকারের। আমরা আগের যে উদাহরণটা দিছিলাম সেটার মধ্যে ধর একটা স্কেল বা যাই লাঠি, এর একটা কিন্তু আকার আছে, নির্দিষ্ট একটা আকার আছে। ধরো এইটা আমি যে আকারটা দিলাম একটা আয়তাকার, সেইটার মতো কিছু একটা হয়েছে, তো এটা একটা নির্দিষ্ট আকার আছে। বাট পানি তুমি কোনো আকার দিতে পারবা? অর্থাৎ কি, পানি একটা অসীমভাবে, পানি, পানি যদি ধরি, আহ এই পানি অ্যাকচুয়ালি একটা অসীমভাবে, অসীমভাবে পরিবর্তনশীল আকারের, পরিবর্তনশীল আকারের। ঠিক আছে, কিন্তু, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে পানির সমস্ত জায়গায় তার ঘনত্ব এবং ভর সেম। এই কারণে অ্যাকচুয়ালি আমরা পানির ভরকেন্দ্র হিসাব করতে পারবো, ঝামেলা হবে না। পানির সবকিছু মানে আকারটা পরিবর্তনশীল, বা তার ঘনত্ব, ঘনত্ব এবং ভর, ভর আহ সমস্ত জায়গায়, সমস্ত জায়গায় একই থাকে। ঠিক আছে, আচ্ছা, এখন ধরো এই একটা পানি, এই পানিটা ধরো মানে স্থির একটা পানি, স্থির পানি, মানে হ্যাঁ একটা পাত্রের মধ্যে পানি আছে, পানিটা ধরো স্থির। তো আমরা একটু জানতে চাইতেছি এই পানির, এইটার মধ্যে পানির ভরকেন্দ্র কোথায়। আচ্ছা, এখন ধরো আমরা যদি এখানে যদি ভরকেন্দ্র যদি ধরি, যে এখানে একটা ভরকেন্দ্র আছে তার, দেখো তো এই পাশ আর এই পাশ যদি আমরা একটু চিন্তা করি, না ভারসাম্য থাকবে? মনে হচ্ছে না কিন্তু। এখন ধরো আমি এই একটা পজিশন নিলাম, এই একটা পজিশন নিলাম, এই পজিশনে দেখো তো একটু, এই পাশের পানির ভর
আর এই পাশের পানির ভর দুটো কি সেম আসবে? ধরো আমরা এই পাশের পানির ভরটাকে আমি ধরো M1 দ্বারা প্রকাশ করলাম, আবার এই পাশের পানির ভরটাকে আমরা ধরো M2 দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, তাহলে আমরা পানির যদি এই পাশটা যদি M1 ধরি এবং এই পাশে যদি M2 ধরি, এখানে কি M1 এবং M2 কে সেম আসবে? অবভিয়াসলি সেম আসবে, কারণ দুইটা একই রকম পানি, তো সেক্ষেত্রে পানির ভরটা অবশ্যই সেম আসবে। ঠিক আছে, আবার ঘনত্ব যদি ধরো, পানির ঘনত্ব এখানেও যা এখানেও তা, সব জায়গায় ঘনত্ব সেম। ঠিক আছে, তাহলে এই একটা পয়েন্টে তার কি ভর কেন্দ্র কি পাওয়া যাবে কিনা, কারণ এখানে সে কি ভারসাম্যে থাকতেছে, ভারসাম্যে থাকতেছে। তাহলে এই জায়গাটা অ্যাকচুয়ালি আমরা ভর কেন্দ্র পেয়ে যাব। অর্থাৎ পানির ভরকেন্দ্র যদি কোথায় পাওয়া যায় সেটা যদি আমরা চিন্তা করি, পানির ভরকেন্দ্র পাওয়া যায় অ্যাকচুয়ালি পাত্রে বা কুয়ায়, যাই বলো, ধরো আমরা পাত্রেই বললাম, পাত্রে পানি সমভাবে একদম পাত্রের মধ্যবিন্দুতে বিরাজমান, পাত্রের মধ্যবিন্দুতে। তাই পানির ভরকেন্দ্র পাত্রের বা পানির মধ্যবিন্দুতে, মধ্যবিন্দুতে। ঠিক আছে, এই ব্যাপারটা ক্লিয়ার? অর্থাৎ আমরা এইখানে আমরা যেটা বুঝতে পারছি অ্যাকচুয়ালি যে পানির ভরকেন্দ্র কোথায় হবে সেটা আমরা জেনে ফেলছি। তো আমাদের অ্যাকচুয়ালি একদম চূড়ান্ত বেসিকটা আমরা কভার করে ফেলছি অ্যাকচুয়ালি। এখন আমরা ধীরে ধীরে ম্যাথমেটিক্যাল ওয়েতে আমরা প্রকাশ করি। তো এই যে এটাকে আমরা কীভাবে ক্যালকুলেশন করব, মানে এই অঙ্কগুলো তো আমাদের অ্যাকচুয়ালি কি ক্যালকুলেশন করতে হবে। কীভাবে ক্যালকুলেশন করব? তো এই ক্যালকুলেশনের সময় আমাদের একটা জিনিস আসবে, সেটা হচ্ছে এইচ অ্যাভারেজ নামে একটা জিনিস। এইচ অ্যাভারেজ নামে একটা জিনিস আসবে এবং হচ্ছে এইচ ডব্লিউ নামে একটা জিনিস। আমরা অ্যাকচুয়ালি এই দুইটাকে গোলমাল পাকিয়ে ফেলি, কোনটা এইচ অ্যাভারেজ এবং কোনটা এইচ ডাব্লিউ, মানে এইচ এই ডাব্লিউ। এই এইচ ডাব্লিউ মানে হচ্ছে তোমার পানির ভর, মানে পানির ভর কতটুকু, যতটুকু পানি তুমি উচ্চতায় তুললা সেই পানির ভর। আর এইচ অ্যাভারেজ হচ্ছে তোমার গড় সরণ হিসাব করা হয় অ্যাকচুয়ালি। আমাদের এখানে জানতে চাইবে যে পানি তোলার ফলে তার কৃত কাজটা কতটুকু হলো, পানি তোলার কৃত কাজটা কতটুকু হলো। সো এখানে যে আমরা কৃত কাজটা বের করব, কৃত কাজ যদি আমরা বের করি, এখান থেকে আমরা কৃত কাজ বের করব। তো আমরা যদি কৃত কাজ বের করি, কৃত কাজকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডব্লিউ দ্বারা। আচ্ছা, আমরা একটু এটাকে কালার চেঞ্জ করে সুন্দর আকারে লিখি। আচ্ছা, তো এখানে যে কৃত কাজটা হবে ডব্লিউ, এই ডব্লিউ এর মানটা কত হবে সেটা আমি জানতে চাচ্ছি। তো ডব্লিউ মানে কি, এখানে অ্যাকচুয়ালি কি হইতেছে, মানে নিচ থেকে অভিকর্ষের বিপরীত দিকে আমরা তুলতেছি, তার মানে এখানে অ্যাকচুয়ালি কি কৃত কাজটা অ্যাকচুয়ালি বিভব শক্তির সমান হয়ে যাবে না? মানে অভিকর্ষর বিপরীত দিকে আমরা পানিটাকে তোলা শুরু করছি, দ্যাট মিনস এটা অ্যাকচুয়ালি কি, এই কৃতকাজটা অ্যাকচুয়ালি কি বিভব শক্তির মতো একটা, অর্থাৎ mgh হবে এটার কৃতকাজ। আবার ধরো f ডট s, এটা যদি চিন্তা করে যদি, সেক্ষেত্রে এখানে কি mg এবং h আসবে। এখন এখানে যে এইচটা, সেই এইচটা অ্যাকচুয়ালি হচ্ছে এইচ অ্যাভারেজ, বুঝছি? এই এইচটা হচ্ছে অ্যাকচুয়ালি কি এইচ অ্যাভারেজ। তো এইচ অ্যাভারেজটা মানে কি, এইচ অ্যাভারেজটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি গড় সরণ বোঝাচ্ছে। এখন এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কৃতকাজের বের করার সূত্রটা। ঠিক আছে, আমরা এই সূত্র দ্বারা অ্যাকচুয়ালি আমরা কৃতকাজটা বের করব। তো এখানটা অ্যাকচুয়ালি এই যে এইচ অ্যাভারেজটা এটা কি নির্দেশ করতেছে, এইচ অ্যাভারেজটা হচ্ছে আমাদের গড় সরণ হিসাব করতেছে, মানে গড় সরণ এইচ অ্যাভারেজটা নির্দেশ করতেছে অ্যাকচুয়ালি।
গড় সরণ। এবার এই SW এই জিনিসটা কি অ্যাকচুয়ালি এখানে যে এই এমটা ইউজ হয়েছে সেই এমটা অ্যাকচুয়ালি কি এমটা হচ্ছে মূলত এম আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করি এম ওয়াটার। সেই এম ওয়াটারটা হচ্ছে মূলত সরানো পানির ভর, সরানো পানির ভর। তো এখানে যদি আমরা বলি যে এম ডব্লিউটাকে আমরা সূত্র দ্বারা কেমন প্রকাশ করব, আমরা কি জানি র ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এম মানে কি র ভি, তাহলে এখান থেকে লিখলাম আমরা এম ডব্লিউ ইজ ইকুয়াল টু র ভি। ঠিক আছে, আচ্ছা এতটুকু আমরা বুঝলাম। তাহলে এবার ভি কে আমরা লিখতে পারি যে র এ এইচ। এইচটা অ্যাকচুয়ালি কি স্বর্ণ পানির উচ্চতা, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি কি এইচ ডব্লিউ। অর্থাৎ এখান থেকে অ্যাকচুয়ালি আমরা পাই এইচ ডব্লিউ। অর্থাৎ এই এইচ ডব্লিউ মানে হচ্ছে এইচ ডব্লিউ মানে হচ্ছে সরানো পানির উচ্চতা। ঠিক আছে, আর এখানে যে এই রটা হচ্ছে পানির ঘনত্ব, যেটা হচ্ছে আমরা সবাই জানি পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, আর এই যে এটা এটা নির্দেশ করছে হচ্ছে পাত্রের ক্ষেত্রফল। পাত্র এটা কুয়াও হইতে পারে, পাত্র বা কুয়ার মানে ওয়াটার ট্যাঙ্ক, পাত্র হইতে পারে অথবা ওয়াটার ট্যাঙ্ক হইতে পারে, ওয়াটার ট্যাঙ্ক অথবা ধরো এখানে কুয়াও হইতে পারে, কুয়ার ক্ষেত্রফল। ঠিক আছে, সমস্ত কুয়ার ক্ষেত্রফল যতটুকু পানি এতটুকু না, কিন্তু একদম সমস্ত কুয়ার ক্ষেত্রফলটা এখানে নির্দেশ করতেছে। ঠিক আছে, আচ্ছা এইভাবে অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা করতে হয়। এখন আমরা কিছু কোয়েশ্চেন প্যাটার্ন কেস আছে। ঠিক আছে, এখানে আমরা একটা শর্টকাট আছে, আমি বলছিলাম আগেই একটা শর্টকাট আছে, তো শর্টকাটটা সবার লাস্টে দেখাবো। ঠিক আছে, আগে বেসিকটা আমরা জেনে নিই। তো কোয়েশ্চেন প্যাটার্নটা অ্যাকচুয়ালি কিভাবে আসে। কেস ওয়ান একবারে সিম্পলেস্ট কেস, সেটা হচ্ছে আমরা এরকম একটা পানি ছিল, সেটা হচ্ছে সম্পূর্ণ পানিপূর্ণ একটা কুয়া। এই পানিপূর্ণ কুয়া থেকে আমরা এই কুয়াটাকে সম্পূর্ণ খালি করে ফেললাম, কুয়াটাকে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখানে এই উচ্চতা হচ্ছে তার উচ্চতা, এটা থেকে আমরা একদম পুরোটাই খালি করে ফেললাম। তাহলে এখানে কি অ্যাকচুয়ালি এখানে পুরো উচ্চতাটাই অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এই পুরো উচ্চতাটাই তার এখানে কি হইতেছে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ তার যে এখানে সরানো পানির উচ্চতা এম ডব্লিউ কি অ্যাকচুয়ালি এখানে র এ এইচ ডব্লিউ, এখান থেকে যদি এইচ ডব্লিউ নির্ণয় করি, অর্থাৎ র ইন্টু ধরো এই এর মানটা কত অ্যাকচুয়ালি পাই আর স্কোয়ার, এই যে আর পাই আর স্কোয়ার, তারপর হচ্ছে এইচ ডব্লিউ। ঠিক আছে, তো এইচ ডব্লিউ এখানে কত হবে, আমরা এখানে পুরো পানিটাই সরাচ্ছি, অর্থাৎ সরানো পানির উচ্চতা পুরো উচ্চতা, এই পুরো উচ্চতাটা কত এইচ, অর্থাৎ এখানে এইচ ডব্লিউটা অ্যাকচুয়ালি কি এইচ হবে, অর্থাৎ এখানে এইচ ডব্লিউ ইজ ইকুয়াল টু এইচ। এতটুকু আমরা জেনে ফেলছি। এবার যে মেইন আমাদের টার্গেটটা সেটা হচ্ছে এইচ অ্যাভারেজ নির্ণয় করা। এইটা আমরা কিভাবে নির্ণয় করবো অ্যাকচুয়ালি। তো এখানে প্রথমত দেখি আমরা শুরুতে খালি কতটুকু ছিল। শুরুতে এই কুয়ার মধ্যে খালি কতটুকু ছিল দেখো তো, কোনো খালি আছে, নাই, জিরো। শেষে কতটুকু খালি আছে, আচ্ছা শেষে কতটুকু খালি আছে এবার এইচ, অর্থাৎ এই উচ্চতাটা অ্যাকচুয়ালি কি এইচ ডব্লিউতে পরিণত হয়েছে, সরানো পানির উচ্চতা। এবার আমরা এইচ অ্যাভারেজ হিসাব করব। তো এই পানির ভরকেন্দ্র কোথায় আছে, যদি ধরি আমরা এই পানির ভরকেন্দ্র কোথায় আছে, এই পানির ভরকেন্দ্র হচ্ছে এরকম কোন একটা পয়েন্ট আছে একবারে মধ্যবিন্দুতে।
একবার যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুতেই পানির ভরকেন্দ্রটা ছিল। তো এটাকে আমরা কি করছি, হিসাব করতেছি একবার উচ্চতা থেকে। তো এটার এইচ অ্যাভারেজটা কত, আমরা কি বলছি, পানির ভরকেন্দ্র থেকে অ্যাকচুয়ালি হিসাব করা হয়। তো পানির ভরকেন্দ্র কোথায়, এখানে। এখান থেকে অ্যাকচুয়ালি আমরা হিসাবটা করবো না, দেখো তো। এখান থেকে হিসাব করি যদি, তাহলে অ্যাকচুয়ালি মেইন উচ্চতাটা কত আসতেছে, দেখছো মেইন উচ্চতাটা কত আসতেছে এখানে। মেইন উচ্চতাটা আসছে অ্যাকচুয়ালি আমাদের, যদি বলি মেইন উচ্চতাটা আসছে অ্যাকচুয়ালি h/2। কেন, দেখো এই পুরোটা উচ্চতা যদি আমাদের h হয়, এটা অ্যাকচুয়ালি অর্ধেক উচ্চতা, তাহলে h/2 আসবে। নর্মাল নর্মাল কেস, একদম বেসিকটা ক্লিয়ার হয়েছে কিভাবে আমাদের h এভারেজ ইকুয়াল টু h/2 আসছে। অর্থাৎ এখানে h এভারেজটা কি আসতেছে, h এভারেজ ইজ ইকুয়াল টু h/2, কারণ আমরা ভর কেন্দ্র থেকে হিসাবটা করছি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের একদম বেসিক কেস। তারপর আমরা শর্টকাটটা দেখব পরবর্তীতে। এবার আমরা কেস 2 তে যাই, ঠিক আছে, আরেকটু ক্লিয়ার হবে। কেস 2 তে দেখুন কি বলছে, যে সম্পূর্ণ পানিপূর্ণ, তারপর এটাকে অর্ধেক খালি করা হয়েছে। অর্থাৎ এখানে এই পুরো পানিপূর্ণ ছিল, এখান থেকে আমরা অর্ধেক এখানে খালি করছি, ঠিক আছে। তা আলটিমেটলি এখানে দেখো তো কি হয়েছে, এখানে যদি আমরা চিন্তা করি, এখানে তার খালি করা হয়েছে কতটুকু, এই এতটুকু পরিমাণ, ঠিক আছে। এখানে শুরুতে খালি কতটুকু ছিল, শুরুতে খালি 0। তারপর শেষে খালি কতটুকু, শেষে খালি হচ্ছে, এটা পুরোটা উচ্চতা যদি h হয়, তাহলে শেষে খালি হচ্ছে অর্ধেক খালি করা হয়েছে, তার মানে কি h/2, h/2 খালি করা হয়েছে। অর্থাৎ এই উচ্চতার অ্যাকচুয়ালি কত, এই উচ্চতার অ্যাকচুয়ালি h/2। আমাদের স্বর্ণ পানির পরিমাণটা কত, এই যে আমাদের যে এই কালারটা করছি, এই কালারটা না, এতটুকু কালার আমার স্বর্ণ পানি হয়েছে না। অর্থাৎ স্বর্ণ পানির মানে ভরটা কত হবে, mw ইজ ইকুয়াল টু কি, র এ এইচ/ডব্লিউ। এখানে এইচ/ডব্লিউটা কত, স্বর্ণমানের উচ্চতা কত এখানে, h/2। তো র এ h/2। এতটুকু পর্যন্ত একবারে ক্লিয়ার হতে পারছি। আলটিমেটলি আমরা জানি যে h/2 এখানে এইচ/ডব্লিউ হবে। কেন, কারণ এটা আমরা স্বর্ণপানের উচ্চতার এতটুকুই হয়েছে এখানে। এবার আসি যে, এবার হচ্ছে এটার এইচ অ্যাভারেজটা আমরা কিভাবে নির্ণয় করব, ঠিক আছে। এইচ অ্যাভারেজটা কিভাবে নির্ণয় করব, ভরকেন্দ্র থেকে। তো যতটুকু পানি সরানো হয়েছে, একটু লক্ষ্য করবা, যতটুকু পানি সরানো হয়েছে, অর্থাৎ আমরা এই এতটুকু পানি সরাইছি না, অর্থাৎ h/2 পানি সরাইছি, ঠিক আছে, h/2 পরিমাণ পানি সরাইছি। তো এইখানকার ভরকেন্দ্রটা হিসাব করবো না আমরা, অর্থাৎ এই সরানো পানির মধ্যে যে ভরকেন্দ্রটা, এটা এই জায়গায় অবস্থিত না। এখন ক্লিয়ার হয়েছে, আগেরটার মধ্যে কি ছিল, পুরোটাই মানে সরাই ফেলছি, এই কারণে মাঝখান থেকে চিন্তা করছি। বাট এবার অর্ধেক পানি সরাইছি, অর্ধেক যতটুকু পানি সরাইছি তার ভরকেন্দ্র কতটুকু পর্যন্ত ছিল, এইখানে ছিল না। তো এই উচ্চতাটা কত, h/2/2, মানে কি h/4 আসতেছে না এখানে, h/4, ঠিক আছে। আমাদের এইটাই অ্যাকচুয়ালি আমাদের এইচ অ্যাভারেজ হিসেবে কাউন্ট হবে। এইচ অ্যাভারেজ ইকুয়াল টু এখানে কি হবে, h/2, ঠিক আছে। পরে আমরা কি করব, নরমালি আমাদের লাস্টের দিকে ক্যালকুলেশন থেকে আমরা করব। যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এখানে এই যে দেখো mg, m এর মানটা আমরা বসাবো কিভাবে, র এ এইচ/ডব্লিউ দ্বারা, তারপর এইচ অ্যাভারেজটা h/4 বসিয়ে দিলেই কাজ হয়ে যেতেছে। আচ্ছা, এর হচ্ছে কেস 2 গেল। এবার আমরা দেখব যে কেস 3 তে কি আছে। কেস 3 তে এখানে দেখো বলা আছে যে সম্পূর্ণ পানি ছিল,
সম্পূর্ণ পানি ছিল। এখান থেকে আমরা 1/4 অংশ খালি করছি, অর্থাৎ এই উচ্চতাটা যেটা, এখানে যে আমাদের এই উচ্চতাটা হচ্ছে 1/4। এখানে একটু লক্ষ্য করো যে আমাদের শুরুতে খালি কতটুকু ছিল। শুরুতে খালি ছিল একবার 0। শেষে খালি কতটুকু হয়েছে? শেষে খালি হচ্ছে কতটুকু? 1/4h। ঠিক আছে, শেষে খালি কতটুকু হয়েছে? 1/4h, মানে h/4। আচ্ছা, এর অ্যাকচুয়ালি কি h/4 আসতেছে। আচ্ছা, তো এই এতটুকু পরিমাণ আমাদের খালি করা হয়েছে। তো সরানো পানি কি এতটুকু না? তো এটাই হচ্ছে আমাদের mw। এটা মানে কি র এ এইচডব্লিউ। এতটুকু বন্ধু ক্লিয়ার? আচ্ছা, তো এই এইচডব্লিউ এর মানটা কত? এইচ ওয়াটার, সরানো পানির উচ্চতা। সরানো পানির উচ্চতা এখানে কত? h/4। অর্থাৎ এখানে এইচ ডব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে? h/4। ব্যাপারটা ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা গড় সরণ হিসাব করব। গড় সরণ কোথা থেকে হিসাব করতে হয়? কোথা থেকে হিসাব করতে হয়? ভর কেন্দ্র থেকে। তো ভর কেন্দ্র এই জায়গাটার মধ্যে আমরা এই এতটুকু পানি সরাইছি, এই এতটুকু, ঠিক আছে? এর নিচে কিন্তু সরাইছি না, বাকি কিন্তু স্থির আছে। তাহলে এই সরানো পানির মধ্যে ভর কেন্দ্র কোথায় অবস্থিত? এই জায়গাটায়। ব্যাপারটা ক্লিয়ার? এই জায়গাটা অবস্থিত। তো এই জায়গাটার এইখান থেকে এতটুকু তো সরণ করছে তাহলে ভর কেন্দ্রের, ঠিক আছে? তো এই উচ্চতাটা কত? h/4/2, মানে কি h/8। অর্থাৎ আমাদের এখানে এইচ অ্যাভারেজের মানটা আসবে অ্যাকচুয়ালি h/8। ব্যাপারটা ক্লিয়ার? ফুললি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার আসি এই সমস্ত তিনটা কেস দেখলাম না, এই তিনটা কেসের অল ইন ওয়ান 3 কেস দেখে বলবো। কেস 4 গিয়ে এটা হচ্ছে আমাদের কেস 4, অল ইন 3 একসাথে কেস দেখব। সম্পূর্ণ পানি ছিল, এখান থেকে আমাদের খালি করা হয়েছে h/x। অর্থাৎ এখানে কি হইতেছে? এখানে শুরুতে খালি কতটুকু ছিল? শুরুতে খালি ছিল হচ্ছে 0। শেষে খালি হইতেছে আমাদের এখানে কতটুকু? h/x পরিমাণ। x মানে যে কোনো একটা হইতে পারে আর কি। এখানে দেখো আগেরটার মধ্যে কি ছিল? x এর মানটা 4 ছিল, এর আগেরটার মধ্যে x এর মানটা 2 ছিল। এবার যে কোনো x, মানে যে কোনো 1/h/3 4 এবং অনেক কিছু হইতে পারে, ঠিক আছে? x এর মানটা অনেক কিছু হইতে পারে। দেখেন অ্যাকচুয়ালি এই খালি শেষে খালি কতটুকু? h/x পরিমাণ। আমরা অ্যাকচুয়ালি কতটুকু খালি করছি? এই এতটুকু, ঠিক আছে? এতটুকু খালি করছি। তো এই এতটুকুর ভরটাই আমাদের কাউন্ট হবে এম হিসেবে। এম এর মানটা কত? র এ এইচডব্লিউ। গতানুগতিক ভাবে আগের মতো এইচডব্লিউ এর মানটা অ্যাকচুয়ালি h/xই হয়ে যাবে। কারণ কি সরানো মান উচ্চতা অ্যাকচুয়ালি কি h/x। শেষে খালি যতটুকু ছিল ততটুকুই কি আমাদের h/x হিসেবে কাউন্ট হবে, এইচডব্লিউ হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, এবার হচ্ছে অ্যাভারেজ উচ্চতাটা কত? আচ্ছা, অ্যাভারেজ উচ্চতাটা কত সেটা আমরা অ্যাকচুয়ালি কাউন্ট করবো এখন। দেখো এখানটার মধ্যে আমাদের এই এতটুকু উচ্চতা কত? h/x। সরানো মান উচ্চতাটা কত? এই পুরোটা এখান পর্যন্ত, যা আছে সবকিছু উড়াইছে, ঠিক আছে? তো এই উচ্চতার মধ্যে ভরকেন্দ্র কোথায় অবস্থিত? এই জায়গাটার মধ্যে অবস্থিত না? তা আমাদের এই এতটুকু উচ্চতা উঠানো হয়েছে, ঠিক আছে? তাহলে এই এতটুকু উচ্চতা অ্যাকচুয়ালি আমাদের কি এইচ অ্যাভারেজ হবে না? তাহলে এই এতটুকু উচ্চতা কত? h x ডিভাইড বাই 2, মানে কি h/2।
2x। ঠিক আছে, তাহলে এখানে এইচ অ্যাভারেজের মানটা কত আসবে? এইচ অ্যাভারেজ ইজ ইকুয়াল টু এইচ বাই 2x। দেখো, তুমি যদি বিশ্বাস না করো তুমি দেখো এখানে আগেরটার মধ্যে এক্স এর মান কত ছিল? এখানে এক্স এর মান ছিল হচ্ছে 4, এইচ বাই 2 ইন্টু এক্স মানে এইচ বাই 2 ইন্টু 4, 8। এর আগেরটার মধ্যে এই যে এটার মধ্যে এক্স এর মান কত ছিল? 2, এইচ বাই 2 ইন্টু 2, সরি এখানে হচ্ছে কি ছিল, এটার মধ্যে এক্স এর মান কত ছিল? 2। ঠিক আছে, তো এইখানটায় এখানে এইচ অ্যাভারেজের মানটা অ্যাকচুয়ালি এইচ বাই 4 হবে। এখানে এইচ অ্যাভারেজের মানটা অ্যাকচুয়ালি এইচ বাই 4 হবে। দেখো এখানে আমি বলছি এইচ বাই 4, বাট ভুলে লিখছি, অ্যাকচুয়ালি এখানে এইচ বাই 2। এখানে 2 ইন্টু 2 অ্যাকচুয়ালি কি হবে? এইচ বাই 4। আচ্ছা, এরপর এই জায়গাটার মধ্যে অ্যাকচুয়ালি কি করতেছে? এইচ অ্যাভারেজের মানটা এখানে এক্স এর মানটা কত? এক্স এর মান কত? 1। এইচ বাই 1 ইন্টু 2 মানে কত? 2 হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা কেস 4 পর্যন্ত একবার ভালোভাবে কমপ্লিট করতে পারছি। ঠিক আছে, এখানে এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু কি আসতেছে? এইচ বাই ডব্লিউ, মানে এখানে এইচ অ্যাভারেজ ইজ ইকুয়াল টু কি আসতেছে? এইচ বাই 2x আসতেছে। আচ্ছা, এবার আমরা হচ্ছে আমাদের ফিফথ কেসে যাব। ফিফথ কেসে অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট টাইপের কেস। সেটা হচ্ছে বলতেছে আমাদেরকে শুরুতে অর্ধেক পানি ছিল, মানে অর্ধেক পূর্ণ পানি ছিল এখানটায়, অর্থাৎ এইখানটা পর্যন্ত আমাদের পানিটা ছিল। ঠিক আছে, এরপর এটা সম্পূর্ণ খালি করা আছে। ঠিক আছে, সম্পূর্ণ খালি করা আছে। এখানে দেখো তো কি করছে, এই এতটুকু উচ্চতা পর্যন্ত তার কি আগে কোনো পানি ছিল? ছিল না, কিন্তু এতটুকু কিন্তু ব্ল্যাঙ্ক, মানে আগে থেকে ব্ল্যাঙ্ক ছিল, এখনো ব্ল্যাঙ্ক। এখানে আগে থেকে ব্ল্যাঙ্ক ছিল, এখনো কিন্তু এখানে ব্ল্যাঙ্ক। তুমি কতটুকু সরাইছো? তুমি সরাইছো অ্যাকচুয়ালি এই এতটুকু পরিমাণ পানি। এখানে তুমি যদি এমটা নির্ণয় করো, এমটা কি পুরো কুয়ার মানে পানির ভরটা কি কাউন্ট করবা? না, তুমি জাস্ট যতটুকু পানি ছিল তোমার কাছে সেই ঠিক ততটুকু পরিমাণ ভরটা তুমি কাউন্ট করবা। অর্থাৎ এখানে এমটা যদি কাউন্ট করতে যাও, সেই এমটা মানটা কত আসবে? র এ এইচ ডাব্লিউ। এই র এ এইচ ডাব্লিউ এর মানটা কত? এখানে এইচ ডব্লিউটা কত হবে? যতটুকু পানি ছিল ততটুকু পানি সম্পূর্ণটা সরায় ফেলছো। দ্যাট মিনস এখানে এইচ বাই 2 পরিমাণ পানি ছিল, সেই এইচ বাই 2 পরিমাণ পানি তুমি সরাইছো। এখানে তাহলে এইচ ডব্লিউ ইজ ইকুয়াল টু এইচ বাই 2 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার আসি এখানটায়। দেখো এই জায়গাটার মধ্যে এইখান থেকে তুমি উপরে উঠাইছো, বুঝো ব্যাপারটা। এখান থেকে তুমি উপরে উঠেছো, এখানটার ভরকেন্দ্র কোথায় আছে? এই জায়গাটার মধ্যে কোনো একটা জায়গায়, এই যে এই জায়গাটার মধ্যে কোনো একটা জায়গায়। এখান থেকে তুমি এই উপরে উঠাইছো। ঠিক আছে, এতটুকু উপরে আমার উপরে উঠেছো, বুঝো ব্যাপারটা। ভালো করে লক্ষ্য করো, একটু বড় করে দিই এটাকে। হ্যাঁ, এবার ঠিক আছে, এই এতটুকু পরিমাণ উঠাইছো। ঠিক আছে, এইখানটা অ্যাকচুয়ালি আমাদের ভরকেন্দ্র আছে, এই ভরকেন্দ্র দিয়ে হিসাব করতে হবে। তো অ্যাকচুয়ালি আমাদের এইচ অ্যাভারেজটা কত? এখানে কি আমাদের এইচ বাই 4 এইচ অ্যাভারেজ আসবে? এই এতটুকু উচ্চতা হচ্ছে এইচ বাই 4, এইচ বাই 2 ডিভাইড বাই 2। তো এই এতটুকু কি আমাদের কি এইচ অ্যাভারেজ আসবে আলটিমেটলি? বুঝতে পারছো? আমাদের কি এখানে এইচ অ্যাভারেজটা এইচ বাই 4 আসবে? উত্তর হচ্ছে না, আমাদের এইচ অ্যাভারেজ ইজ ইকুয়াল টু এইচ বাই 4 আসবে না। তাহলে কি আসবে? এখানে আলটিমেটলি দেখো কি করতেছে, এইচ বাই 4 পরিমাণ তুমি
যতটুকু পানি ছিল এখান থেকে ভরকেন্দ্র এখান পর্যন্ত উচ্চতা হচ্ছে h/4, বাকিটুকু কি তুমি পানি তুলবা না? এই এতটুকু পানি তুলবা না তুমি? বেশি তুলবা। তো এই উচ্চতাটা কি h আবার কাউন্ট হবে না অ্যাকচুয়ালি? এখান থেকে পুরো উচ্চতাটা তো কাউন্ট হবে এখানে। অর্থাৎ এখানে বাকি উচ্চতা কতটুকু? h/2, অর্থাৎ h/2 প্লাস h/4 ইজ ইকুয়াল টু h অ্যাভারেজ আসবে অ্যাকচুয়ালি এখানে। অর্থাৎ এখানে h অ্যাভারেজের মানটা হবে h/2 প্লাস h/4 ইজ ইকুয়াল টু আসবে 4, আর উপরে যদি করো তাহলে আসবে হইতেছে তোমার 4 4, আর এখানে হচ্ছে 2, ঠিক আছে। 2h প্লাস হচ্ছে এখানে 1h, এখানে 2h আর এখানে হচ্ছে 1h, 3h, 3h ডিভাইড বাই 4, অর্থাৎ এখানে h অ্যাভারেজের মানটা আসবে 3h ডিভাইড বাই 4। এখানে শুরুতে খালি কতটুকু ছিল? শুরুতে খালি ছিল h/2 পরিমাণ, শেষে খালি ছিল আমাদের পুরোটাই, অর্থাৎ h পরিমাণ খালি ছিল, ঠিক আছে। আচ্ছা, কেস নাম্বার 6, এইটার মধ্যে দেখো কি বলছে। 1/4 অংশ পূর্ণ ছিল, ঠিক আছে, এরপর সম্পূর্ণ খালি করে ফেলা হয়েছে। 1/4 অংশ পূর্ণ ছিল, তারপর সম্পূর্ণই খালি করে ফেলা হয়েছে। তাহলে আমাদের এই উচ্চতাটা কত? h/4, তারপর সম্পূর্ণই খালি করে ফেলা হয়েছে, ঠিক আছে। আলটিমেটলি আমাদের এইটুকু জায়গা পর্যন্ত আমাদের আগের ভরটা ছিল, আগের পানিটা ছিল, অর্থাৎ এই যে এতটুকু উচ্চতা, এটা আগে থেকে কি ব্ল্যাঙ্ক ছিল? এই যে এটা আগে থেকে আমরা দেখতেছি এখানে ব্ল্যাঙ্ক, ঠিক আছে। অর্থাৎ আমাদের পানি ছিল কতটুকু পরিমাণ? পানি ছিল অ্যাকচুয়ালি আমাদের এখানে এই এতটুকু পরিমাণ পানি ছিল, ঠিক আছে। এই এতটুকু পরিমাণ পানি ছিল আগে থেকে। তা আমাদের অ্যাকচুয়ালি এখানে যে এমটা কাউন্ট করব, সেই এমটার যে HW আসবে, সেই HW অ্যাকচুয়ালি এই উচ্চতাটা আসবে। এই উচ্চতাটা কত এখানে? HW একটু এই উচ্চতাটা আসবে, এই উচ্চতাটা কত এখানে? h/4। তাহলে এখানে m ইজ ইকুয়াল টু কি আসবে? র এ HW। HW এর মানটা কি অ্যাকচুয়ালি এখানে? র এ h/4, ঠিক আছে। এখন আসি ভর কেন্দ্রের উচ্চতা, অর্থাৎ h অ্যাভারেজের মানটা বের করবো এখন। আচ্ছা, এই এতটুকু পরিমাণ উচ্চতার মধ্যে কোন জায়গাটায়, দেখো কোন জায়গাটা এখানে মানে ভর কেন্দ্রটা আছে, এখানটার মধ্যে কোন জায়গায় ভর কেন্দ্র আছে? এই যে এই জায়গাটা ভর কেন্দ্র আছে, ঠিক আছে। অর্থাৎ এই জায়গা থেকে আমাদের উচ্চতাটা কাউন্ট করতে হবে। তো শুধু কি আমরা এই এতটুকু উচ্চতা কাউন্ট করব? এই এতটুকু উচ্চতা কত? h/4 ডিভাইড বাই 2, মানে h/8, 8। বাকি উচ্চতারও কি কাউন্ট করতে হবে না? কারণ এই এতটুকু উচ্চতা তো উঠছে, আলটিমেটলি এই পুরো উচ্চতাটাও কিন্তু আছে। এই পুরো উচ্চতাটা কত? h মাইনাস h/4, মানে কত? 3h ডিভাইড বাই 4, ঠিক আছে। তাহলে এখানে h অ্যাভারেজ মানটা অ্যাকচুয়ালি কত আসবে? h অ্যাভারেজ ইকুয়াল টু আসবে 3h/4 প্লাস হচ্ছে এখানে h/8। তাহলে কি আসবে? 8, এখানে 2 ইন্টু 3 মানে 6h প্লাস এখানে h, অর্থাৎ 7h ডিভাইড বাই 8 আসবে হচ্ছে আমাদের h অ্যাভারেজের মানটা, ঠিক আছে। এখানে শুরুতে খালি কতটুকু ছিল? শুরুতে খালি ছিল একবারে এই এতটুকু পরিমাণ। এই এতটুকু পরিমাণ মানটা কত? 3h ডিভাইড বাই 4। শুরুতে আমাদের খালি ছিল 3h/4, শেষে খালি হচ্ছে এখানে কতটুকু? সম্পূর্ণ h উচ্চতা, ঠিক আছে। তো আমাদের এই যে 6টা কেস দেখলাম, এই এতটুকুর বাইরে আর কোনো কোয়েশ্চেন আসতে পারবো না। এই এতটুকু হচ্ছে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, ঠিক আছে। এই পুরো এই এতটুকু হচ্ছে আমাদের কোর বেসিক ছিল, মানে এই এতটুকুর বাইরে আর কোনো কোয়েশ্চেন আসতে পারে না। এখন আমরা এই এইচ অ্যাভারেজ যে এতটুকু এত কষ্ট করে যে বের করলাম, খুব বেশি একটা কষ্ট হয় নাই, মানে কোর বেসিক কিন্তু একবার ইজি, এত বেশি কষ্ট হয় নাই কিন্তু।
বাট তারপরও আরেকটু কষ্ট কমাই, সেটা হচ্ছে একটা শর্টকাট দিয়ে এবং এটা ইউজ করা যায়। সেটা হচ্ছে আমরা যে শর্টকাটটা এখন ইউজ করব এজ অ্যাভারেজের, এজ অ্যাভারেজে এই শর্টকাটটা হচ্ছে, আমি যদি লিখি এখানে একদম দেখো, এইচ অ্যাভারেজ একটু বড় করে লিখি, এইচ অ্যাভারেজ ইকুয়ালটা আসবে হচ্ছে শুরুতে খালি যতটুকু ছিল, শুরুতে খালি প্লাস শেষে খালি, শেষে খালি ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের মূল শর্টকাট। ঠিক আছে, এই শর্টকাটটা ইউজ করলে যে কোনো জিনিস মিলবে। জাস্ট একটু মানে তবুও বেসিকটা থাকা ইম্পর্টেন্ট। কেন? একটু পরে একটু বুঝতে পারবো কোন জায়গায় বেসিকটা দরকার পড়বে, সেটা বুঝতে পারবো। কিন্তু এই অ্যাভারেজ এটা দ্বারা তুমি একবার শর্টকাটলি করে ফেলতে পারো, দেখবা। এই যে দেখো, প্রথম কেজ আসি, দেখো এটার মধ্যে যদি আমরা করি, তাহলে আমরা শর্টকাটটা কি শিখছি? শর্টকাটে শিখছি যে আমরা এইচ অ্যাভারেজের যে শুরুতে খালি প্লাস শেষে খালি ডিভাইড বাই 2। শুরুতে খালি এখানে কত? 0। তারপর শেষে খালি কতটুকু? এইচ ডিভাইড বাই 2। কত আসতেছে? এইচ বাই 2। দেখছো, এইচ বাই 2, এখানে এইচ বাই 2, অর্থাৎ মিলতেছে। তারপরের কেস আসি, ধরো এর পরের কেসের মধ্যে যদি আসি, এখানে আমরা এইচ অ্যাভারেজ বাইর করি। এইচ অ্যাভারেজ কি আসবে? শুরুতে খালি কতটুকু ছিল? 0। শেষে খালি এইচ বাই 2, তাহলে ডিভাইড বাই 2। শুরুতে খালি প্লাস শেষে খালি ডিভাইড বাই 2, কত আসতেছে তাহলে? এইচ বাই 4। এখানে কি ছিল? এইচ বাই 4। মিলছে? আচ্ছা, এরপর এখানে আসি, এইচ অ্যাভারেজ ইজ ইকুয়াল টু শুরুতে খালি 0, শেষে খালি এইচ বাই 4 ডিভাইড বাই 2, কত আসতেছে? এইচ বাই 8। কত সহজ না? মানে আগের বেসিকটা সহজ ছিল, এখনো আরো ইজি হয়ে গেছে একবারে। ঠিক আছে, দেখতে পারছো? তো এখানে দেখো এইচ এইচ অ্যাভারেজ এইচ বাই 8ই আসতেছে। ঠিক আছে, এত বেশি কিছু চিন্তাই করতে হইতেছে না আমাদের, অর্থাৎ যারা আগের জিনিস বোঝো নাই ধরো, ঠিক আছে, এই একটা জিনিস শর্টকাট দ্বারা কিন্তু সবকিছু করে ফেলতে পারবা। ঠিক আছে, তো এরপর ধরো কেস 4 আসি, এখানটা আমরা দেখো যদি করি এইচ অ্যাভারেজ ইজ ইকুয়াল টু কি আসবে? শুরুতে খালি 0, শেষে খালি এইচ বাই এক্স ডিভাইড বাই 2, মানে কি আসতেছে? এইচ বাই 2x। এই যে দেখো আমাদের এখানেও কি এইচ বাই 2x আসতেছে। ঠিক আছে, তারপরে গিয়ে যে দেখি মজা লাগতেছে না ব্যাপারটা? মানে একটু মজা লাগতেছে কিন্তু এখন। আগের বেসিকটা ছিল আমার মজার, বাট এখন কিন্তু আরেকটু মজা লাগতেছে, মানে খুবই ইজিলি করে ফেলতে পারতেছি। এরপর দেখো এখানে কি আছে, যদি করি এইচ অ্যাভারেজ শুরুতে খালি এইচ বাই 2, এই কেসের মধ্যে কিন্তু এক্সট্রা, এখানে কিন্তু এক্সট্রা এইচের তারা যোগ করতে হইতেছিল। বাট এখানে এই শর্টকাট ইউজ করলে কিচ্ছু যোগ বিয়োগ কিছু করতে হয় না ভাই। দেখো শুরুতে খালি কতটুকু ছিল? এইচ বাই 2, শেষে খালি এইচ ডিভাইড বাই 2। তো উপরে কি আসতেছে? 2, এখানে আসতেছে এইচ, মানে 3h, 3h ডিভাইড বাই 2, আলটিমেটলি কত আসতেছে? 3h বাই 4। তো আগে আমরা একটু ভালো করে চিন্তা করে করছিলাম, বাট এখন চিন্তাই করা লাগতেছে না। দেখছো, আগে কিন্তু এই এই উচ্চতাটাকে কাউন্ট করবো কি না একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, বাট এখন কিন্তু এই দ্বিধাদ্বন্দ্বটা নাই। এরপরে আসি, এরপরে এই জায়গাটা দেখো, এইচ অ্যাভারেজটা কি আসতেছে? এইচ অ্যাভারেজ ইকুয়াল টু শুরুতে খালি 3h বাই 4, শেষে খালি এইচ ডিভাইড বাই 2, কি আসতেছে? উপর আসতেছে তোমার 4, এখানে 4 প্লাস 3 7, 7h,
7h ডিভাইড বাই 4 ডিভাইড বাই 2 কি আসতেছে 7h ডিভাইড বাই 8। আগেরটায় দেখো সেম জিনিসটাই ছিল, অর্থাৎ এই শর্টকাটটা দ্বারা একবার ম্যাথটা ইজি হয়ে গেছে না? ঠিক আছে, মজা লাগতেছে? আজকের পর থেকে এই ম্যাথ নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। এই যে 6টা কেস দেখালাম, এর বাইরে কোনো প্রশ্ন আসে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, এর বাইরে কিছু লেজ লাগিয়ে দিতে পারে, সেটা দেখাচ্ছি। আমরা ধরো মানে 6টা কেসের মধ্যে প্রশ্ন আসতেছে, একটা সিম্পল ম্যাথ করি। মানে ম্যাথ মূলত এই 6টা কেসের মধ্যে আসবে। ঠিক আছে, যদি সর্বোচ্চ পরিমাণ কঠিন আসে এই 6টা কেসের মধ্যে আসবে, এর থেকে বাইরে আর আসার প্ল্যান নাই। আমরা ধরো ফার্স্ট কেস যে ম্যাথটা, সেই ম্যাথটা করে ধরো এখানে একটা ম্যাথ আছে, দেখো কি বলতেছে আমাদের। একটা পানিপূর্ণ কুয়ার গভীরতা 10 মিটার এবং ব্যাস দেওয়া আছে 2 মিটার। ঠিক আছে, তো ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু এখানে কত বলতেছে? আর ইজ ইকুয়াল টু এখানে এক সেকেন্ড, হ্যাঁ, এখানে আর ইজ ইকুয়াল টু কি বলতেছে? আর ইজ ইকুয়াল টু 2 মিটার। ঠিক আছে, তাহলে এবার আর ইজ ইকুয়াল টু 2 মিটার বলতেছে না, আর ইজ ইকুয়াল টু বলতেছে এখানে 1 মিটার। 2 ডিভাইড বাই 2 মানে 1 মিটার। আচ্ছা, এবার আমরা এই যে আবার যে শর্টকাট টেক্সট তৈরি করবো, ঠিক আছে, তাহলে মাথা আর হয় যাবে না। তো প্রথমে এই একটা কুয়ার ধরো শুরুতে ছিল এতটুকু। ঠিক আছে, পরে হয়েছে তোমার হচ্ছে এই পরিমাণ সেম কুয়া। হুম, আগে ছিল পানি কতটুকু? এখানে এখানে ধরো আগে একদম সম্পূর্ণ পূর্ণ পানি ছিল, অর্থাৎ এই পর্যন্ত পূর্ণ পানি ছিল আমাদের আগে। ঠিক আছে, আচ্ছা, এই পাত্রে পানিপূর্ণ কুয়ার যাই বলো, পূর্ণ আমাদের পানি ছিল। ঠিক আছে, এই পুরা উচ্চতাটা হচ্ছে আমাদের এইচ। পরে আমরা সম্পূর্ণ পানিটাকে খালি করে ফেলছি। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আমরা পাইছি এই জিনিসটা, বুঝছি? এখান থেকে ডিরেক্টলি আমরা পাইছি এই জিনিসটা। আচ্ছা, তো শুরুতে এখানে এখানে তাহলে এইচ ডব্লিউটা আমরা কাউন্ট করি আগে। এইচ ডব্লিউ এর কি আসবে? তাহলে এখানে এইচ ডব্লিউ ইজ ইকুয়াল টু কি পুরো এইচ উচ্চতার, না? কারণ সরলপান উচ্চতার অ্যাকচুয়ালি কি পুরোটাই আমরা সরা ফেলছি, দ্যাট মিনস এখানে এইচ ডব্লিউ ইজ ইকুয়াল টু কি এইচ আসবে। আচ্ছা, এবার শুরুতে খালি শেষে খালি। শুরুতে খালি কতটুকু ছিল? শুরুতে খালি, শুরুতে খালি কতটুকু? কোনো খালি আছে? নাই, জিরো। শেষে খালি, শেষে খালি, শেষে খালি কতটুকু? সম্পূর্ণটাই, অর্থাৎ এখানে কি পুরোটাই খালি এইচ। এইচ, আচ্ছা, তাহলে এখানে এইচ অ্যাভারেজের মানটা কত আসবে? এইচ অ্যাভারেজ এখানে একটু এটা কেটে নেই। এবার এইচ অ্যাভারেজ মানটা কত আসবে? এইচ অ্যাভারেজ ইকুয়াল টু এখানে আসবে কি শুরুতে খালি জিরো, শেষে খালি এইচ ডিভাইড বাই টু। কত আছে? এইচ বাই টু। এই এইচ এর মানটা এখানে বলা আছে 10 মিটার। এইচ ইজ ইকুয়াল এখানে আছে 10 মিটার। এখানে কি 10 ডিভাইড বাই টু, অর্থাৎ 5 মিটার আসতেছে। আর এইচ ডব্লিউ মানটা আসছে তোমার এখানে পুরোপুরি 10 মিটারই। আচ্ছা, এবার আমার কি বলছে? আমাদের বলছে এবার কৃতকাজ নির্ণয় করতে। কৃতকাজ, তো কৃতকাজ যেগুলো আমরা কি জানি? ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ অ্যাভারেজ। এম জি এইচ অ্যাভারেজ, এখানে এমটা কি হবে অ্যাকচুয়ালি? র এ এইচ ডব্লিউ ইন্টু জি এইচ অ্যাভারেজ। এখন জাস্ট মানগুলা বসাও, অঙ্ক হয়ে গেছে। দেখো র এর মানটা কত? 1000। এ মানে কি পাই আর স্কোয়ার, পাই আর এর মান কত? 1, 1 স্কোয়ার পাই আর স্কোয়ার ইন্টু এইচ এইচ ডব্লিউ, এইচ ডব্লিউ মান কত? 10। তারপর হচ্ছে জি এর মানটা, যে মান মানে 9.8। তারপর এইচ অ্যাভারেজ এর মানটা, এইচ অ্যাভারেজ মান কত?
5 মিটার। ঠিক আছে, ক্যালকুলেশন করে যেই মানটাই আসবে সেটাই হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার। ঠিক আছে, এটা আশা করে নিও। ঠিক আছে, আমাদের এই টাইপের ম্যাথ একবার পুরোপুরি কমপ্লিট, বাট এখন আমরা এক্সট্রা কিছু জিনিস দেখবো, সেটা হচ্ছে লেজ লাগিয়ে দেয় কিছু। ঠিক আছে, অঙ্কের কিছু লেজ আছে, অঙ্কের লেজ। লেজ লাগিয়ে দিতে পার প্রথমত তোমারে দিতে পারে যে এই জায়গাটায় তোমাকে প্রথমত এখানে এক্সট্রা হিসেবে পাওয়ার দিতে পারে, পাওয়ার অ্যাড করে দিতে পারে অঙ্কের মধ্যে, অথবা ইটা, ইটা মানে কি কর্মদক্ষতা, এইসব জিনিস অ্যাড করে তোমার অঙ্কটা একটু বাড়াতে পারে। আচ্ছা, সেকেন্ডলি আর কি কি করতে পারে, সেটা হচ্ছে কুয়াটা খালি করতে ধরো একটা মোটরের প্রয়োজন হয়েছে, মোটর, মোটরের বিভিন্ন ইটা দিয়ে কাজ করতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার 3 নাম্বার আর কি হতে পারে, বলতে পারে যে ধরো একটা মোটর, একটি মোটর ধরো একটা টাইম বলে দিল, ধরো 10 মিনিট কাজ করে নষ্ট হয়ে গেল, কাজ করে নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে গেল। ঠিক আছে, দেন আরেকটা মোটর আনলো, দেন আরেকটা মোটর, আরেকটা মোটর এখানে কাজ করলো, আরেকটা মোটর কাজ করলো। ঠিক আছে, বুঝছি। তো দেন এখান থেকে মানে টোটাল কৃত কাজটা নির্ণয় করতে বলতে পারে, টোটাল কৃত কাজ, টোটাল ডব্লিউ নির্ণয় করতে বলতে পারে। অথবা এটারই, এই ম্যাটটারই আবার দিতে পারে যে ধরো যে মানে মোটরের কম্পারিজন, মোটরের কম্প্যারিজন, কম্পেয়ারিজন। ঠিক আছে, তো কম্প্যারিজন দিলে কি করতে হবে, কম্প্যারিজন দিলে মনে রাখবা যার ইটা বেশি, ইটা যার বেশি, ইটা যার বেশি সে মোটর, সে মোটর ভালো। অর্থাৎ বলতে পারো যে কোন মোটরটা হচ্ছে সে ভালো। ঠিক আছে, তো তুমি সেখান থেকে ইটাটা বের করবা। ঠিক আছে, ইটা মানে কি কর্মদক্ষতা, তো কর্মদক্ষতা বের করার ফলে যে দেখবা যে যার কর্মদক্ষতা বেশি আসবে সেটাই সবচেয়ে বেশি ভালো, নর্মাল। আবার ধরো একটা স্পেশাল জিনিস আসতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে বলতে পারে যে দুইটা মোটর, দুইটা মোটর যে কাজ করতেছে, এই দুইটা মোটরের সমন্বয়ে, মোটরের সমন্বয়ে, সমন্বয়ে একটি মোটর তৈরি করা হলে, একটি মোটর তৈরি করা হলে, তৈরি করা হলে মোটরের ধরো কর্মদক্ষতা নির্ণয় করতে বলতে পারে, ওই মোটরের কর্মদক্ষতা কত, ওই মোটরের কর্মদক্ষতা কত সেটা নির্ণয় করতে বলতে পারে। ওই মোটরের কর্মদক্ষতা হচ্ছে মূলত হবে, ধরো প্রথম মোটর, এই দুটা মোটরের মধ্যে একটা মোটরের কর্মদক্ষতা হচ্ছে ধরো ইটা 1, আর একটা হচ্ছে ধরো ইটা 2। তো এই দুটা মোটর আংশিকভাবে কাজ করেই তো একটা মোটর বানাইতেছে। তো সেই ক্ষেত্রে এই কর্মদক্ষতা হবে ইটা ইজ ইকুয়াল টু ইটা 1 ইন্টু ইটা 2। এটা কেন হইতেছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গণনার যোজন বিধির কারণে হইতেছে, গণনা, সরি যোজন বিধি না, সরি গুণন বিধির কারণে।
গুণন বিধি। গণনা গুণন বিধি কি বলে? গণনা গুণন বিধি বলে যে কয়েকটা কাজ যদি আংশিকভাবে ঘটে, ঠিক আছে, তাহলে যদি সম্মিলিত কাজ অ্যাকচুয়ালি হবে গুণ হবে, গুণ হয়ে যেতে থাকবে। আর যদি সম্পূর্ণ কাজ করে তখন সেটা অ্যাকচুয়ালি প্লাস হয়ে যেতে থাকবে, অর্থাৎ যোগ হয়ে যেতে থাকবে। এখানে দুইটা মোটর সমন্বয়ে একটা মোটর তৈরি করা হয়েছে, দুইটা মোটরের সমন্বয়, অর্থাৎ একটা মোটরে আংশিক কাজ করতেছে আর একটা মোটর আংশিক কাজ করতেছে, তো আরেকটা মোটর তৈরি করা হয়েছে। এখানে কি গুণ হবে না? কারণ কি দুইটাই আংশিক কাজ করতেছে, অর্থাৎ আংশিক কাজের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এখানে কি গণনার গুণন বিধি কাজ করে। সেক্ষেত্রে ইটা ইজ ইকুয়াল টু ইটা 1 ইন্টু ইটা 2 আসতে পারে। তো এই হচ্ছে আসতে পারে। এছাড়া আরেকটা যেটা, সেটা হচ্ছে আমাদের অনেক সময় আমরা শর্টকাট ইউজ করতে গিয়ে সেটার মধ্যে প্যাচ লাগিয়ে ফেলবো, তো সেক্ষেত্রে বেসিকটা থাকার দরকার। ঠিক আছে, ধরো আমাদের কাছে এরকম একটা কুয়া দিল, ঠিক আছে, এরকম একটা কুয়া দিল, আমাদের বলছে যে এই কুয়া থেকে এখানে একটা ছাদ আছে, এখানে একটা ছাদ আছে, এই ছাদে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে পানি পাঠাবো। ধরো এখান পর্যন্ত আমাদের পানি আছে, এই পুরো পানি আছে ধরো, ঠিক আছে, এই পানিটাকে আমরা একবারে এই কুয়া থেকে তুলে, ঠিক আছে, এই কুয়া থেকে তুলে একবারে আমরা ছাদে পাঠাবো, এখান থেকে তুলে একবার ছাদে পাঠাবো, ঠিক আছে, বুঝছি। তার মানে কি পুরো কুয়াটাকে আমরা খালি করতেছি, সম্পূর্ণ কুয়াটাকে আমরা খালি করতেছি আলটিমেটলি। তাহলে আমরা যদি এখানে এইচ অ্যাভারেজের সূত্রটা ফেলি, শুরুতে খালি কতটুকু, কতটুকু একবার 0, শেষে খালি কতটুকু হবে এইচ, পুরো উচ্চতাটা কিন্তু কাউন্ট হবে, পুরো এইচ, আচ্ছা, পুরো এইচ উচ্চতা কাউন্ট হবে, ডিভাইড বাই 2, ঠিক আছে। তার মানে কি আসতেছে এইচ অ্যাভারেজ ইকুয়াল টু এইচ বাই 2। এটাই হচ্ছে এখানে প্রবলেমটা হবে, এটা হয় নাই, ঠিক আছে, এটা হয় নাই কারণ আমাদের অ্যাকচুয়ালি এক্সট্রা এই যে উচ্চতাটা কাউন্ট করছি না, সেটাকে নিয়ে আসতে হবে। অর্থাৎ ধরো আমরা এই উচ্চতাটাকে ধরলাম আমরা h1, আর এই পুরো উচ্চতাটাকে ধরলাম আমরা h, ঠিক আছে, এই উচ্চতাটা ওখানে কাউন্ট করতে হবে। তাহলে এখন দেখি, এখন যদি দেখি তাহলে h অ্যাভারেজ কি আসবে, শুরুতে খালি কতটুকু, শুরুতে খালি একবারে 0, শেষে খালি এই h প্লাস এই h1, অর্থাৎ h প্লাস h1 ডিভাইড বাই 2, কি আসবে h প্লাস h1 ডিভাইড বাই 2, এটা আসবে না? বলো বলো, এটা কি আসবে? এটাই তো আসবে না। এক সেকেন্ড, এইটা আমরা ওই পাশে নিয়ে যাই, এটা একটু লক করে নিতে হবে আগে, একটু লক করে নেই। হ্যাঁ, এবার এটা একটু আমরা ওই পাশে নিয়ে যাই। হ্যাঁ, এবার তাই এটাই হবে আমাদের অ্যাকচুয়ালি কি অ্যাভারেজ উচ্চতাটা, তাই না? না, এটাও হবে না, এটাও হবে না। তাহলে হবেটা কি, হবেটা কি? এখানে আমাদের যে শুরুতে খালি বা শেষে খালি ছিল, শেষে শেষে খালিটা অ্যাকচুয়ালি কুয়ার কতটুকু শেষে খালি আছে সেটা কাউন্ট করতে হবে, কুয়ার বাইরে কতটুকু কাউন্ট আছে সেটা আলাদাভাবে কাউন্ট করতে হবে। অর্থাৎ এখানে এইচ অ্যাভারেজটার মধ্যে আমরা যে শুরুতে খালি প্লাস শেষে খালি দেই, সেই শুরুতে খালি হচ্ছে এখানে 0, শেষে খালি হচ্ছে একবার এইচ, এখানে h1টা এখানে কাউন্ট হবে না, এটা অ্যাকচুয়ালি বাইরে কাউন্ট হবে, অর্থাৎ এখানে ডিভাইড বাই 2 প্লাস h1 দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে তোমার h এক্সট্রা, h এক্সট্রা যদি নিয়ে যাই তখন এটা আলাদাভাবে যোগ করতে হবে, এটা ওই সূত্রের মধ্যে আলাদাভাবে যোগ করতে হবে, এটার মধ্যে যোগ করলে চলবে না, ঠিক আছে। অর্থাৎ এইটাই হবে অ্যাকচুয়ালি আমাদের পারফেক্ট উত্তর হবে, ঠিক আছে, বুঝতে পারছি ব্যাপারটা। এইচ অ্যাভারেজটা কিভাবে হিসাব করতে হবে। তো এই ছিল
আজকে আমাদের সম্পূর্ণ লেকচার, ঠিক আছে? তো এই লেকচারটার মাধ্যমে তোমাদের আশা করি পুরো কুয়া জাতীয় সকল সমস্যার সমাধান করে ফেলতে পারবো। তোমরা just একটা গাইড ওপেন করবা, যে কোনো কিছু ওপেন করবা, ইঞ্জিনিয়ারিং যাই বলতে পারো, নিবা, নিয়া কুয়ার অঙ্কগুলা সলভ করা শুরু করবা, দেখো সব পারতেছো। আজকে এই ক্লাসটা করার মাধ্যমে যারা শেষ পর্যন্ত আসছো, বুঝছো ভালো করে, বস হয়ে গেছো, ঠিক আছে? আজকের পর থেকে আর প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? তো আজকে আমরা এই থেকেই আমরা অ্যাকচুয়ালি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই লেকচারটা শেষ করতে হচ্ছে। আজকে আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে লেকচারটাকে আমাদের শেষ করতে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? তো দেখা হচ্ছে আমাদের অন্য কোনো এপিসোডে হয়তো। আজকের এই লেকচারটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবা। তো আজকে এই বলেই বিদায় নিচ্ছি। জাযাকাল্লাহু খায়রান।